বিএড ক্লারিফিকেশন মামলাটি এমপি গভর্নমেন্ট থেকে যেটি করা হয়েছিল মহামান্য সুপ্রিম কোর্টে, অর্থাৎ 11 অগাস্ট 2023 জাজমেন্টটা কি প্রসপেক্টিভ হবে নাকি রেট্রোস্পেক্টিভ হবে, এই নিয়ে এই ক্লারিফিকেশন মামলাটি করা হয়। তো এই মামলায় দীর্ঘ দুদিন ধরে হেয়ারিং হয়েছে, আজকেও হেয়ারিং রাখা ছিল। আজকে 8 তারিখ 8ই এপ্রিল কোর্ট নম্বর 5-এ জাস্টিস অনিরুদ্ধ বসু এবং জাস্টিস সুধাংশু ধুলিয়ার বেঞ্চে এই মামলায় দীর্ঘ 30 মিনিট ধরে হেয়ারিং হয় এবং এই মামলায় আজকেই আমরা বলেছিলাম যে শেষ হেয়ারিং হয়ে কিন্তু রায় ঘোষণা হয়ে যাবে। সেই মতোই কিন্তু আজকে এই মামলায় জাজমেন্ট চলে এলো। কি জাজমেন্ট এলো, হেয়ারিংয়ে কি কি বিষয় উঠে এসছে, সেই সমস্ত বিষয় নিয়ে ডিটেলসে বাংলায় আজকের এই ভিডিওতে আলোচনা করব। অনুরোধ করব আপনাদের সকলকে যেন আপনারা প্রত্যেকে এই ভিডিওটা দেখেন এবং ভিডিওটা দেখার পরে অবশ্যই আপনারা এই ভিডিওটি লাইক করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন। এবং আজকের এই ভিডিওতে আমি যে বিষয়গুলি বলবো সেগুলি কিন্তু একদম লাইভ হেয়ারিং দেখে আমি কিন্তু আপনাদের সাথে ক্ল্যারিফাই করতে চলে এসেছি। দেখুন, প্রথমেই ডিএলএডদের তরফ থেকে মিস্টার কপিল সিব্বল তিনি কিন্তু বলতে শুরু করেন আজকের হেয়ারিং শুরু হতেই। তিনি যেটা বলেন যে মহামান্য সুপ্রিম কোর্টে কিভাবে একটি জাজমেন্টের রিভিউ করতে পারে বিএড ক্যান্ডিডেটরা, এবং তিনি বিভিন্ন হাইকোর্টের জাজমেন্ট তুলে ধরে বলতে থাকেন যে বিভিন্ন হাইকোর্ট অলরেডি ডিসাইড করে ফেলেছে যে এই যে মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্ট, এই জাজমেন্টটা রেট্রোস্পেক্টিভ হবে। অর্থাৎ এই জাজমেন্টটা হয় রাজস্থান হাইকোর্ট যখন জাজমেন্ট ডেলিভার করেছে তখন থেকে লাগু হবে, আদারওয়াইজ এই জাজমেন্টটা একদম 2018 সালের এনসিটি যবে থেকে নোটিফিকেশন পাবলিশ করেছে তবে থেকেই লাগু হবে। তার ফলে বিএডটা যে অ্যাপ্লিকেশন ফাইলটা করেছে সেটাকে রিজেক্ট করা হোক, তারা এমনটাই দাবি করতে থাকেন। তো বিএডদের পক্ষ থেকে আজকেও কিন্তু উকিল ছিলেন মিস্টার পটওয়ালিয়া, এছাড়াও তুষার মেহতা স্যার ছিলেন দেখলাম। তো তারাও যেটা বলতে থাকেন যে বিএডরা গত 7 বছর ধরে চাকরি করছেন, এনসিটি একটি নোটিফিকেশন জারি করেছিল, সেই নোটিফিকেশনে বিএডরা এলিজিবল ছিল। তারপরে মহামান্য সুপ্রিম কোর্ট গত 11 অগাস্ট 2023 সালে সেই নোটিফিকেশনটা কি বাতিল করে। এই নোটিফিকেশনটা বাতিল করার আগে অবধি বিএডরা এলিজিবল ছিল, এবং যেহেতু বিএডরা এলিজিবল ছিল সেহেতু বিএডরা কিন্তু তাদের যোগ্যতায় চাকরি পেয়েছে, পরীক্ষা দিয়েছে, তারপরে তারা সিলেক্টেড হয়েছে, তারা দীর্ঘ 7 বছর চাকরি করছে। এই অবস্থায় হঠাৎ করে তাদের চাকরি যদি চলে যায় তাহলে জীবন এবং সম্পত্তির যে অধিকার সংবিধানে সেটা বিঘ্নিত ঘটবে। তার ফলে তাদের চাকরিটা যাতে করে যেন তেন প্রকারণে যাতে করে রাখা যায়, এবং এই যে জাজমেন্ট মহামান্য সুপ্রিম কোর্ট যে জাজমেন্টটা দিয়েছে সেই জাজমেন্টটাকে প্রসপেক্টিভ ইন নেচার করে যাতে করে রাখা হয়। এবং মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্ট 11ই অগাস্ট 2023 সালের আগে যারা বিএড ক্যান্ডিডেট অ্যাপয়েন্টেড হয়ে গিয়েছেন তাদের চাকরি যেন সুরক্ষিত থাকে। তো এই বিষয়টাতে প্রবল আপত্তি তোলেন ডিএলএডদের উকিল অর্থাৎ আইনজীবীরা। তারা যেটা বলতে থাকেন যে হাইকোর্ট, বিভিন্ন রাজ্যের হাইকোর্ট তারা কিন্তু ডিসাইড করে ফেলেছেন যে এই জাজমেন্টটা রেট্রোস্পেক্টিভ হবে। এছাড়াও মহামান্য সুপ্রিম কোর্টের 3 জাজ বেঞ্চ যেটা বিএডদের মামলায়, বিহারের একটি মামলায় তারা ডিসাইড করেছিল যে এই মামলাটা রেট্রোস্পেক্টিভ হবে এই জাজমেন্টটা। তো এরকমভাবে তারা নানান উদাহরণ দিতে থাকেন এবং সংবিধানের 21A ধারা এছাড়া নানান বিষয় কপিল সিব্বল স্যার যেগুলো অল্প করে তুলে ধরার চেষ্টা করেন। তো বিচারপতিরা এক্ষেত্রে যে বিষয়টা বলেন যে তারা মূলত যেটা করতে চান যে তারা তাদের যে জাজমেন্ট সে জাজমেন্টটাকে তারা যারা রিক্রুটেড হয়ে গিয়েছেন বিএড ক্যান্ডিডেট যারা চাকরি করছেন অলরেডি তাদের ক্ষেত্রে তারা প্রসপেক্টিভ ইন নেচার এইখানেই কিন্তু দেখতে চাইছেন, এমনটাই তারা কিন্তু বলে বসেন। তো সেক্ষেত্রে ডিএলএড ক্যান্ডিডেটদের যারা উকিল ছিলেন তারা কিন্তু প্রবল আপত্তি তোলেন। তারা বলেন না, এটা কোনো মতেই হতে পারে না। বিশেষ করে যে সমস্ত রিক্রুটমেন্টকে সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন করে রাখা হয়েছিল সেই সমস্ত রিক্রুটমেন্টের তো হতেই পারে না। অন্যদিকে যে সমস্ত রিক্রুটমেন্ট অলরেডি বিভিন্ন রাজ্যের হাইকোর্টে ক্যান্সেল করে দেওয়া হয়েছে সেই সমস্ত রিক্রুটমেন্ট তো হতেই পারে না। এছাড়াও এমপি হাইকোর্টে কিন্তু এখনও বিএডদের বিরুদ্ধে মামলা চলছে, সেটা পেন্ডিং রয়েছে। বিএডরা আগ বাড়িয়ে এমপি গভর্নমেন্ট চলে এসছে সুপ্রিম কোর্টে, অতএব সেখানেও কিন্তু প্রসপেক্টিভ ইন নেচার হয়ে চাকরি থাকতে পারে না। তো নানান বিষয় তারা বলতে থাকেন। বিচারপতিরা এরই মাঝে জাস্টিস অনিরুদ্ধ বসু এবং জাস্টিস সুধাংশু ধুলিয়া স্যার তারা কিন্তু দীর্ঘক্ষণ আলোচনা করেন দুজনের মধ্যে। তারা এটা ডিসাইড করতে থাকেন যে কিভাবে এই আলোচনাটা সর্ট আউট করা যায়। তো ডিএলএডদের আইনজীবীরা বলতে থাকেন যে তাদেরকে যাতে করে বলতে দেওয়া হয়, তাদের কাছে অনেক পয়েন্ট রয়েছে, তারা বলবে কোনোভাবে কোনো ল পয়েন্টেই বিএডরা কিন্তু চাকরিতে বহাল থাকতে পারে না। অনেক ডিএলএড ক্যান্ডিডেট রয়েছেন যারা যোগ্য রয়েছেন, তারা এই চাকরিতে সুযোগ পাবেন যদি বিএডরা বেরিয়ে যায়। তো বিচারপতিরা কিন্তু এই ব্যাপারে খুব একটা বেশি কর্ণপাত করেননি। তাদের যেটা মনোভাব এই প্রথম থেকেই ছিল এই মামলায় যে যারা অলরেডি অ্যাপয়েন্টেড হয়ে গিয়েছেন 2023 সালের 11ই অগস্টের আগে
তাদের চাকরি যাতে করে কোনোভাবে কোনো রকমভাবে তাদের চাকরিকে যাতে করে ডিপ্রাইভ না করা হয় বা তাদের চাকরির ক্ষেত্রে কোনোভাবে যাতে করে না ডিস্টার্ব করা হয়, এইরকমটাই বিচারপতিরা মনোভাব পোষণ করতে থাকেন। তো বিচারপতিরা যখন তাদের যে রায়টা কী হবে এটা যখন প্রায় জানিয়েই দিলেন, তখন কিন্তু ডিএলএডদের আইনজীবীরা যথার্থভাবেই তারা প্রচণ্ডভাবে ক্ষিপ্ত হলেন এবং তারা কিন্তু বিভিন্ন দিক তুলে ধরতে থাকলেন। মিস্টার কপিল সিব্বল তিনি কিন্তু ন্যাচারাল জাস্টিসের কথা বারবার বললেন, যে এভাবে কোনো জাজমেন্ট বা কোনো রায় ঘোষণা করা যায় না শুধুমাত্র এক পক্ষের বক্তব্য শুনে। ডিএলএডদের কাছে অনেক পয়েন্ট রয়েছে, তারা অনেক কিছু বলতে চায়, তাদের কাছে ল পয়েন্ট রয়েছে, তাদের সেই বক্তব্যগুলো শোনা হোক। বিশেষ করে নোটিশ নিয়ে তারা বলতে থাকেন যে এই বিষয়ে নোটিশ দেওয়া হোক প্রপার পার্টিদেরকে, এভাবে কোনো জাজমেন্ট হতে পারে না। তারা এটা বারবার বলতে থাকেন যে দিস ম্যাটার কান্ট ডিসাইডেড ইন দিস ওয়ে, অর্থাৎ এইভাবে এই ম্যাটারটা ডিসাইড হতে পারে না। তো বিচারপতিরা বারবার বলেন যে আমরা যদি কোনো ভুল করে থাকি তাহলে করব, কিন্তু আমরা ম্যাটারটাকে এভাবেই ডিসাইড করব। এই ম্যাটারটার একটা লজিক্যাল এন্ড হওয়া দরকার, এবং যারা চাকরিরত বিএড ক্যান্ডিডেট যারা অলরেডি চাকরি পেয়ে গিয়েছেন, চাকরি করছেন, প্রায়র টু আওয়ার জাজমেন্ট, বিচারপতিরা বারবার বলছেন যে প্রায়র টু আওয়ার জাজমেন্ট, অর্থাৎ এক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয় রাজস্থান হাইকোর্টের জাজমেন্টকে ধরলেন না, তারা কিন্তু তাদের জাজমেন্টটাকেই ধরলেন প্রসপেক্টিভ ডেট হিসাবে। অর্থাৎ 11ই অগস্ট 2023 সালের আগে যারা যারা চাকরি পেয়ে গিয়েছেন, মহামান্য বিচারপতিরা চাইছেন তাদের চাকরি যাতে করে সুরক্ষিত থাকে, তাদের চাকরিতে যাতে করে কোনো রকম কোনো হস্তক্ষেপ না করা হয় মহামান্য সুপ্রিম কোর্টের 11ই অগস্ট 2023 সালের জাজমেন্টের প্রেক্ষিতে, এই বিষয়টা তারা উল্লেখ করেন। এক্ষেত্রে যারা ডিএলএডদের পক্ষ থেকে যারা ছিলেন তারা বারবার বলতে থাকেন এটা সাবজেক্ট টু আউটকাম অফ রিট পিটিশন যাদের ছিল তাদের চাকরি কোনোভাবেই যাতে করে না বাঁচে। এছাড়াও তারা বারবার বলতে থাকেন যে রাজস্থান হাইকোর্টের জাজমেন্টের যবে থেকে দেওয়া হয়েছে 25শে নভেম্বর 2021 সাল, তবে থেকে যাতে করে এটা ডেটটা বলা হোক যে তারপরে যারা চাকরি পেয়েছে তাদের ক্যান্সেল হয়ে যাবে। তো বিচারপতিরা কিন্তু সেই বিষয়টা একেবারেই কর্ণপাত করেননি। তারা যেটা চাইছিলেন যে এই যে জাজমেন্টটা যেটা মহামান্য বিচারপতিরা দিয়েছেন 11ই অগস্ট 2023 সালে, সেই জাজমেন্টটা কিন্তু প্রসপেক্টিভ হবে শুধুমাত্র যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গিয়েছেন তাদের জন্য, এবং যারা অ্যাপয়েন্টমেন্ট হয়ে যারা টিচার হয়েছেন তাদের জন্য, এবং তাদের চাকরি যাতে করে কোনো রকমভাবে কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়টা কিন্তু বিচারপতিরা তাদের জাজমেন্টটা আজকে উল্লেখ করলেন। তো বিচারপতিরা প্রথমেই রায় লিখতে আজকে যখন তারা রায়টা লিখছিলেন, জাস্টিস অনিরুদ্ধ বসু জাজমেন্টের ব্রিফটা দিচ্ছিলেন যে জাজমেন্টটা কী হবে, ডিটেল জাজমেন্ট তো পরে বেরোবে, তবে আজকে জাজমেন্টের ব্রিফটা যতটুকু দিলেন লাইভ হেয়ারিংয়ে আমরা যতটুকু শুনলাম সেখান থেকে এতটুকু পরিষ্কারই হয়ে গেল যে বিচারপতিরা যেটা বললেন যে 11 অগস্ট 2023 সালে তারা যে জাজমেন্টটা দিয়েছিলেন সেই জাজমেন্টটা প্রসপেক্টিভ হবে, এবং সেই জাজমেন্ট অনুযায়ী অর্থাৎ সেই জাজমেন্টের আগে যারা চাকরি পেয়ে গিয়েছেন এনসিটির নোটিফিকেশন অনুযায়ী, এক্ষেত্রে একটি খুব গুরুত্বপূর্ণ ম্যাটার বিচারপতিরা বলেছেন যে এনসিটির নোটিফিকেশন অনুযায়ী, অর্থাৎ এনসিটির নোটিফিকেশনটা কিন্তু 11ই অগস্ট 2023 সাল অবধি গোটা দেশ জুড়ে বৈধ ছিল। রাজস্থান হাইকোর্টের জাজমেন্টকে বিচারপতিরা এক্ষেত্রে ধরছেন না। কেন ধরছেন না? তার কারণ বিভিন্ন হাইকোর্ট বিভিন্ন রকম জাজমেন্ট দিয়েছিলেন। মিস্টার পাটুয়ালিয়া স্যার একটি বিষয় উল্লেখ করেন, তারা বলেন যে 4টে হাইকোর্ট বিএডদের পক্ষেও কিন্তু রায় দিয়েছিল। যেমন রাজস্থান হাইকোর্ট বিএডদের বিপক্ষে রায় দেয়, সেরকম সাইমেলটেনিয়াসলি 4টে হাইকোর্ট কিন্তু বিএডদের পক্ষেও রায় দেয়। এর ফলে বিচারপতিরা কিন্তু কোনো হাইকোর্টের জাজমেন্টকে ধরছেন না, তারা জাজমেন্ট যেটা ধরছেন সেটা হচ্ছে 11ই অগস্ট 2023 সাল, এবং এই 11ই অগস্ট 2023 সালের পরে যে সমস্ত বিএড ক্যান্ডিডেট অ্যাপয়েন্টেড হয়েছেন তাদেরকে কিন্তু চাকরিতে রাখা হবে না, তাদেরকে কিন্তু চাকরিতে নতুন করে রাখা হবে না, এবং 11ই আগস্ট 2023 সালের পর কোনো বিএড ক্যান্ডিডেট তারা কিন্তু নতুন করে বিএড যোগ্যতা নিয়ে চাকরি পাবেন না। শুধুমাত্র 11ই অগস্ট 2023 সালের আগে যারা চাকরিতে রিক্রুটমেন্ট হয়ে গিয়েছেন প্রপার কোয়ালিফিকেশান নিয়ে, অর্থাৎ এনসিটি যে কোয়ালিফিকেশানটা বলেছিল যে বিএড থাকলেও চাকরিতে বসতে পারবে, পার্টিসিপেট করতে পারবে, সেই মোতাবেক নোটিফিকেশান অনুযায়ী স্টেট গভর্নমেন্ট যে নোটিফিকেশান দিয়েছিল সেই নোটিফিকেশান অনুযায়ী যারা রিক্রুটমেন্ট হয়ে গেছেন তাদের কিন্তু আর কোনো রকমভাবে কোনো সমস্যা রইল না। এক্ষেত্রে ডিএলএড ক্যান্ডিডেটরা তারা বা ডিএলএডদের যারা উকিল ছিলেন, আইনজীবী ছিলেন, তারা বারবার বলছিলেন যে সমস্ত ক্ষেত্রে সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন হয়েছে সেই সব ক্ষেত্রে কী হবে। তো সেক্ষেত্রে বিচারপতিরা কিন্তু পরিষ্কারভাবে বারবারই ইঙ্গিত করলেন যে যারা 2023 11ই অগস্টের আগে যারা চাকরি পেয়ে গিয়েছেন, যারা জয়েন করে গেছেন, যারা চাকরি করছেন, তাদের চাকরি আপাততভাবে বহাল থাকবে। এতটুকুই কিন্তু বিচারপতিরা আজকের যে রায় বা ঘোষণা বা জাজমেন্ট সেখানে কিন্তু বললেন, আমরা এতটুকু দেখলাম।
তো পরবর্তীতে যখন ডিটেলস জাজমেন্ট আসবে তখন আমরা ভালোভাবে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি বিচারপতিরা আজকের জাজমেন্টটা কিভাবে ব্রিফ করলেন। তবে জাজমেন্টটা যে প্রসপেক্টিভ হবে এবং জাজমেন্ট যে 11ই অগাস্ট 2023 সাল থেকেই লাগু হবে, এই বিষয়টা কিন্তু মোর অর লেস ক্লিয়ার হচ্ছে। এখানে একটি বিষয় পরিষ্কার হলো যে এই জাজমেন্টটা কিন্তু 11ই অগস্ট 2023 সাল থেকেই লাগু হবে এবং তার আগে যারা চাকরি পেয়ে গিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আর কোনো সমস্যা হচ্ছে না বা হবে না। কিন্তু 11ই অগস্ট 2023 সালের পরে যারা চাকরি পেয়ে গিয়েছেন বা সেক্ষেত্রে কিন্তু বিএডরা আর যোগ্য নয়। তো এই বিষয়টা মোটামুটি ক্লিয়ার হলো। ডিটেলস জাজমেন্ট এলে আমরা পুরো ম্যাটারটা পরিষ্কার বুঝতে পারবো বিচারপতিরা কি অর্ডার দিলেন, এক্ষেত্রে সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন এই ম্যাটারটাতে বিচারপতিরা কি বললেন, সমস্ত বিষয়গুলো সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো। এবং এই যে জাজমেন্ট যেটা আজকে দেওয়া হলো সেটা কিন্তু গোটা দেশ জুড়ে লাগু হবে। পশ্চিমবঙ্গে যারা 16,500 প্রার্থী তাদের ক্ষেত্রেও লাগু হবে, সবার ক্ষেত্রে। এবং বিএড ক্যান্ডিডেটরা বিশেষ করে যারা চাকরি করছেন তারা কিন্তু এই মুহূর্তে সুরক্ষিত থাকলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।